হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের পেপার 2 এর সাবজেক্ট সায়েন্স থেকে একটি টপিক, সেটি হলো মেটালস অ্যান্ড নন মেটালস, অর্থাৎ ধাতু ও অধাতু, এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ধাতু ও অধাতু, এই বিষয়টি জানার আগে আমাদের আরো একটি বিষয় সম্বন্ধে জানতে হবে, সেটি হলো মৌল। তো পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত স্বাভাবিক মৌলের সংখ্যা হলো 92টি। পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত স্বাভাবিক, আমাদের মনে রাখতে হবে এই নাম্বারগুলো, অনেক সময় পরীক্ষাতে আসতেও পারে। পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত স্বাভাবিক মৌলের সংখ্যা হলো 92টি, অর্থাৎ 92। বিজ্ঞানীরা গবেষণাগারে কৃত্রিমভাবে আরও 26টি মৌল আবিষ্কার করতে সক্ষম হয়েছেন, অর্থাৎ আরও 26টি মৌল প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ বর্তমানে পৃথিবীতে স্বীকৃত মোট মৌলের সংখ্যা হলো 118টি। আমি একবার লিখে নিই নাম্বারগুলি, আপনারাও নোট করে রাখতে পারেন। প্রাকৃতিক মৌলের সংখ্যা হলো 92টি, এবং বিজ্ঞানীরা কৃত্রিমভাবে আরো 26টি মৌল প্রস্তুত করতে সক্ষম হয়েছেন। তাহলে কৃত্রিম মৌলের সংখ্যা হলো 26টি। তার মানে এখন পর্যন্ত পৃথিবীতে প্রাকৃতিক এবং কৃত্রিম সবগুলো মিলিয়ে মোট স্বীকৃত মৌলের সংখ্যা হলো 118টি। মোট স্বীকৃত মৌলের সংখ্যা হলো 118টি। এখন এই 118টি মৌলকে ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। সেই 3টি ভাগ হলো ধাতু, অধাতু এবং ধাতুকল্প। ধাতু, অধাতু এবং ধাতুকল্প, এই 118টি মৌলকে টোটাল 3 ভাগে ভাগ করা যায় বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে। সেই ভাগগুলি হলো ধাতু, অধাতু এবং ধাতুকল্প। উল্লেখিত 92টি, উপরে যে আমরা বলেছিলাম প্রাকৃতিক মৌলের সংখ্যা 92, উল্লেখিত 92টি মৌলের মধ্যে, এই 92টি মৌলের মধ্যে 70টি হলো ধাতু, 70টি হলো ধাতু এবং 19টি হলো অধাতু এবং 3টি হলো ধাতুকল্প। তাহলে মোট প্রাকৃতিক মৌলের সংখ্যা 92টি, এবং এই প্রাকৃতিক মৌলের মধ্যে 70টি হলো ধাতু, 19টি হলো অধাতু এবং 3টি হলো ধাতুকল্প। এবং যে কৃত্রিম 26টি মৌল আছে, এই কৃত্রিম 26টি মৌলের মধ্যে বেশিরভাগই হলো ধাতুকল্প। এই হলো মৌলের শ্রেণীবিভাগ। মৌল থেকে আমরা যেভাবে ধাতু, অধাতু এবং ধাতুকল্প, এই 3টি ভাগে ভাগ করা হয়। এখন আমরা একটি একটি করে এই ধাতু, অধাতু এবং ধাতুকল্পের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মৌলগুলির শ্রেণীবিভাগ করার পর আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ধাতু। ধাতু বলতে আমরা কি বুঝি, ধাতুর উদাহরণ এবং ধাতুর ভৌত ও রাসায়নিক ধর্ম। যে সমস্ত মৌলগুলি সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল, চকচকে, ওজনে ভারী, নমনীয় ও প্রসারণশীল, তাপ ও তড়িতের সুপরিবাহী এবং আঘাতে বিশেষ ধরনের ধাতব শব্দ উৎপন্ন হয়, সেই সমস্ত মৌলগুলিকে বলা হয় ধাতু। তো আবারও বলে রাখি, ধাতু কোনগুলি? যে সমস্ত মৌলগুলি সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল ও চকচকে, কঠিন, উজ্জ্বল ও চকচকে, ওজনে ভারী, নমনীয় ও প্রসারণশীল এবং তাপ ও তড়িতের সুপরিবাহী এবং আঘাতে বিশেষ ধরনের ধাতব শব্দ উৎপন্ন হয়, সেই সমস্ত মৌলগুলিকে বলা হয় ধাতু। যেমন ফর এক্সাম্পল, ধাতুর উদাহরণ যদি আমরা বলি,
সোনা, রূপা, তামা, লোহা, সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদি হলো ধাতুর উদাহরণ এবং এই মৌলগুলি কঠিন, উজ্জ্বল ও চকচকে, নমনীয় ও প্রসারণশীল এবং তাপতড়িতে সুপরিবাহী ও আঘাতে বিশেষ ধাতব শব্দ উৎপন্ন হয়। এই জন্য এদেরকে বলা হয় ধাতু। এই হলো ধাতু। ধাতুর রাসায়নিক ধাতুর ভৌত ধর্ম যদি আমরা আলোচনা করি, ধাতুগুলির ভৌত ধর্মের মধ্যে প্রথমেই আসে ধাতুর ভৌত অবস্থা। ধাতুগুলি সাধারণ অবস্থায় কঠিন। ভৌত অবস্থা, ধাতুগুলি সাধারণ অবস্থায় কঠিন, তবে পারদ ধাতু হলেও স্বাভাবিক অবস্থায় কিন্তু তরল। আবার গ্রীষ্মপ্রধান দেশে গ্যালিয়াম ও সিজিয়াম ধাতু তরল অবস্থায় থাকে। তো এই হলো ধাতুর ভৌত অবস্থা। নেক্সট, ধাতুর উজ্জ্বলতা অর্থাৎ মেটালিক লাস্টার, ইংরেজি টার্মসটাও একটু মনে রাখবেন, লাস্টার। বিশুদ্ধ ধাতুর উপরিতল উজ্জ্বল, চকচকে এবং আলোর প্রতিফলনে সক্ষম। তো আমরা কি পেলাম? ভৌত অবস্থা ধাতু সাধারণ অবস্থায় কঠিন, এক্সেপশনাল ব্যতিক্রম কিছু আছে, যে সমস্ত ধাতু সাধারণ অবস্থায় তরল অবস্থায়ও থাকতে পারে, যেমন পারদ, এবং গ্রীষ্মপ্রধান দেশে গ্যালিয়াম ও সিজিয়াম ধাতু তরল অবস্থায় থাকে। ধাতুর উজ্জ্বলতা, বিশুদ্ধ ধাতুর উপরিতল উজ্জ্বল, চকচকে এবং আলো প্রতিফলনে সক্ষম। নমনীয়তা, এই ধর্মের জন্য ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। এই নমনীয়তা ধর্মের জন্য, যে বিশেষ ধর্মের জন্য ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় তাকে বলা হয় নমনীয়তা অর্থাৎ ম্যালেবিলিটি। প্রসারণশীলতা অর্থাৎ ডাক্টিলিটি, ধাতু সাধারণত প্রসারণশীলতা ধর্ম রয়েছে। এই ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায়। যে ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায় তাকে বলা হয় ম্যালেবিলিটি অর্থাৎ ডাক্টিলিটি অর্থাৎ প্রসারণশীলতা। তাহলে ধাতুর ভৌত অবস্থা, ধাতুর ভৌত ধর্মের মধ্যে আমরা প্রথমে পাবো ভৌত অবস্থা সাধারণ অবস্থায় কঠিন। নেক্সট, ধাতুর উজ্জ্বলতা অর্থাৎ লাস্টার। উজ্জ্বলতা অর্থাৎ লাস্টার। নেক্সট, নমনীয়তা অর্থাৎ ম্যালেবিলিটি। নমনীয়তা অর্থাৎ ম্যালেবিলিটি। যে ধর্মের জন্য ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় তাকে বলা হয় ম্যালেবিলিটি অর্থাৎ নমনীয়তা, এবং যে ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায় তাকে বলা হয় প্রসারণশীলতা অর্থাৎ ডাক্টিলিটি। তড়িৎ পরিবাহিতা, সাধারণত সব ধাতুগুলি তাপ ও তড়িতের সুপরিবাহী, ভালো পরিবাহী হয়ে থাকে। তাপ ও তড়িতের ভালো পরিবাহী হয়ে থাকে এবং ধাতুগুলিকে আঘাত করলে একটি ধাতব শব্দ উৎপন্ন হয়। এই ধর্মকে বলা হয় নিনাদী ধর্ম। এই ধর্মকে বলা হয় নিনাদী ধর্ম। আমি সবগুলি ধর্ম একবার লিখে নিই। ভৌত অবস্থা, ধাতুর উজ্জ্বলতা, নমনীয়তা, প্রসারণশীলতা, সুপরিবাহী,
সুপরিবাহী এবং নিনাদী। এই হলো ধাতুগুলির ভৌত ধর্ম। ভৌত অবস্থার মধ্যে আমরা কি, ভৌত অবস্থা বলতে ধাতু সাধারণ অবস্থায় কঠিন এবং এক্সেপশনাল ব্যতিক্রম আছে, কিছু কিছু ধাতু সাধারণ অবস্থায় তরল অবস্থায় পাওয়া যায়। উজ্জ্বলতা অর্থাৎ লাস্টার, ধাতুর উপরিতল উজ্জ্বল চকচকে এবং আলোর প্রতিফলনে সক্ষম। নমনীয়তা অর্থাৎ ম্যালিবিলিটি, নমনীয়তা অর্থাৎ ম্যালিবিলিটি, যে ধর্মের জন্য ধাতুকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় তাকে বলা হয় নমনীয়তা অর্থাৎ ম্যালিবিলিটি। প্রসারণশীলতা অর্থাৎ ডাক্টিলিটি, যে ধর্মের জন্য ধাতুকে সরু তারে পরিণত করা যায় তাকে বলা হয় প্রসারণশীলতা অর্থাৎ ডাক্টিলিটি। সুপরিবাহী, ধাতুগুলি সাধারণত তাপ ও তড়িতে সুপরিবাহী হয়ে থাকে। এবং নিনাদী, তার মানে ধাতুকে আঘাত করলে এক ধরনের ধাতব শব্দ উৎপন্ন হয় এবং এই ধর্মকে বলা হয় নিনাদী ধর্ম। এইগুলি হলো ধাতুর ধর্ম, ভৌত ধর্ম। এখন নেক্সট আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অধাতু। অধাতু বলতে আমরা কোনগুলোকে বুঝি? অধাতু বলতে আমরা কি বুঝি? যে সমস্ত মৌলগুলি সাধারণ অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয়, অনুজ্জ্বল ও দ্যুতিহীন, ওজনে হালকা, তাপ ও তড়িতের কুপরিবাহী এবং অপ্রসারণশীল ও ভঙ্গুর, তাদের অধাতু বলে। অধাতু বলতে আমরা কোনগুলিকে বুঝি? যে সমস্ত মৌলগুলি সাধারণ অবস্থায় কঠিন, উজ্জ্বল অথবা গ্যাসীয়, অনুজ্জ্বল, দ্যুতিহীন এবং ওজনে হালকা, তাপ ও তড়িতের কুপরিবাহী এবং অপ্রসারণশীল ও ভঙ্গুর, তাদের অধাতু বলা হয়। যেমন আমরা বলতে পারি কার্বন, সালফার, ফসফরাস, আয়োডিন, কার্বন, সালফার, ফসফরাস, আয়োডিন ইত্যাদি। এই মৌলগুলি হলো অধাতু, কারণ এগুলি সাধারণ অবস্থায় অনুজ্জ্বল, দ্যুতিহীন এবং ভঙ্গুর প্রকৃতির হয়ে থাকে, এই জন্য এদেরকে বলা হয় অধাতু। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কঠিন অধাতু, কার্বন, ফসফরাস, সালফার, আয়োডিন, এইগুলি হলো কঠিন অধাতু। এগুলি হলো কঠিন অধাতু। নেক্সট আমরা যদি বলি একটি তরল ধাতু, তরল অধাতু, একটি তরল অধাতু হলো ব্রোমিন। একটি তরল অধাতু হলো ব্রোমিন। একটি তরল অধাতুর নাম হলো ব্রোমিন এবং একটি গ্যাসীয় অধাতুর নাম হলো গ্যাসীয় অধাতুর নাম হলো হাইড্রোজেন। তাহলে অধাতু কঠিন, তরল, গ্যাসীয় এই তিন অবস্থাতেই পাওয়া যায় এবং অধাতুগুলি ভঙ্গুর ও নমনীয় হয়ে থাকে এবং অপ্রসারণশীল, দ্যুতি, ওজনে হালকা এবং তাপ ও তড়িতে কুপরিবাহী। কার্বন, সালফার, ফসফরাস, আয়োডিন হলো কঠিন অধাতু, তরল অধাতু হলো ব্রোমিন এবং গ্যাসীয় অধাতু হলো হাইড্রোজেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটি হলো ধাতু ও অধাতুর রাসায়নিক ধর্ম। ধাতু ও অধাতুর, ধাতু ও অধাতুর রাসায়নিক ধর্ম। ধাতু ও অধাতুর রাসায়নিক ধর্ম, এটি খুব ইম্পর্টেন্ট পার্ট। যেমন রাসায়নিক ধর্ম বলতে আমরা কি বুঝি? ধাতু ও অধাতুর অন্যান্য বিভিন্ন মৌলের সাথে অথবা যৌগের সাথে বিক্রিয়ার ফলে কি ধরনের বিভিন্ন ধরনের মৌল বা যৌগের সাথে রাসায়নিক বিক্রিয়ার ফলে কি প্রস্তুত করতে পারে বা কি ধরনের বিক্রিয়া দেখাতে পারে। যেমন ধাতুর অক্সিজেনের সাথে বিক্রিয়া, যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া লিখি, অক্সিজেনের সাথে
বিক্রিয়া, অক্সিজেনের সাথে বিক্রিয়া। ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়ার ফলে ধাতব অক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ ধাতুর অক্সাইড উৎপন্ন। ধাতু যখন যে কোনো ধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন ধাতব অক্সাইড উৎপন্ন করে বা ওই ধাতুর অক্সাইড প্রস্তুত করে, ওই ধাতুর অক্সাইড প্রস্তুত করে এবং এই অক্সাইডটি হলো এই অক্সাইডটি ক্ষারীয় প্রকৃতির। এই অক্সাইডটি ক্ষারীয় প্রকৃতির। ধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন ধাতুর অক্সাইড প্রস্তুত করে এবং এই ধাতুর অক্সাইড ক্ষারীয় প্রকৃতির। সিমিলারলি অধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন ওই অধাতুর অক্সাইড প্রস্তুত করে এবং এই অক্সাইড আম্লিক প্রকৃতির হয়ে থাকে বা অ্যাসিডিক প্রকৃতির হয়ে থাকে। তাহলে ধাতুর অক্সাইড হলো ক্ষারীয় প্রকৃতির এবং অধাতুর অক্সাইড হলো আম্লিক প্রকৃতির। নেক্সট, জলের সাথে বিক্রিয়া। ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করে তখন ধাতব হাইড্রোক্সাইড প্রস্তুত করে। ধাতব হাইড্রোক্সাইড প্রস্তুত করে। ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করে তখন ধাতব হাইড্রোক্সাইড প্রস্তুত হয় এবং অধাতু সাধারণত জলের সাথে কোনো বিক্রিয়া করতে পারে না বা বিক্রিয়াতে অক্ষম। অধাতু জলের সাথে কোনো বিক্রিয়া করে না। অধাতু জলের সাথে কোনো বিক্রিয়া করে না। তাহলে আমরা কি পেলাম? অক্সিজেনের সাথে যখন ধাতু বিক্রিয়া করে ধাতব অক্সাইড প্রস্তুত করে এবং এই ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। অধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন অধাতুর অক্সাইড প্রস্তুত করে এবং এই অধাতুর অক্সাইড আম্লিক প্রকৃতির হয়ে থাকে। জলের সাথে যখন ধাতু বিক্রিয়া করে তখন ধাতব হাইড্রোক্সাইড প্রস্তুত হয়, বাট অধাতু জলের সাথে কোনো বিক্রিয়া করে না। তারপর যে রাসায়নিক ধর্মটি আছে সেটি হলো অ্যাসিডের সাথে বিক্রিয়া। ধাতু যখন কোনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এবং এই হাইড্রোজেন গ্যাসটি পপ শব্দ সহ জ্বলতে থাকে। আমাদের মনে রাখতে হবে, ধাতু যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয়। হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয় এবং সেই হাইড্রোজেন গ্যাস পপ শব্দ সহ জ্বলতে থাকে। পপ শব্দ সহ জ্বলতে থাকে। অন্যদিকে অধাতু অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না। অধাতু অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না বা করতে পারে না। তাহলে এই হলো ধাতু ও অধাতুর রাসায়নিক ধর্ম। আমি আবারও বলে রাখি, ধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন ধাতব অক্সাইড প্রস্তুত করে এবং এই ধাতব অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে। অন্যদিকে অধাতু যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অধাতুর অক্সাইড প্রস্তুত করে এবং এই অধাতুর অক্সাইড আম্লিক বা অ্যাসিডিক প্রকৃতির হয়ে থাকে। ধাতু যখন জলের সাথে বিক্রিয়া করে তখন ধাতব হাইড্রোক্সাইড প্রস্তুত করে। অন্যদিকে অধাতু জলের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না। অ্যাসিডের সাথে বিক্রিয়া, ধাতু যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন হাইড্রোজেন গ্যাস প্রস্তুত হয় এবং এই হাইড্রোজেন গ্যাস পপ শব্দ সহ জ্বলতে থাকে। অন্যদিকে অধাতু অ্যাসিডের সাথে কোনো বিক্রিয়া করে না বা করতে পারে না।
এই হলো ধাতু এবং অধাতুর ভৌত এবং রাসায়নিক ধর্ম। এখন আমরা ধাতু এবং অধাতুর ব্যবহার সম্বন্ধে জেনে নিই। কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ি, বিমান, রান্নার বাসনপত্র, ট্রেন, উপগ্রহ, জলের বয়লার ইত্যাদি তৈরিতে ধাতুর ব্যবহার করা হয়। অর্থাৎ কলকারখানার বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ি, বিমান, রান্নার বাসনপত্র, ট্রেন, স্যাটেলাইট, জলের বয়লার ইত্যাদি তৈরিতে ধাতুর ব্যবহার করা হয়। অন্যদিকে উদ্ভিদের বৃদ্ধির জন্য সার প্রস্তুতে, জল শোধনে, কিছু ঔষধ তৈরিতে অথবা বাজি এবং পটকায় অধাতুর ব্যবহার দেখা যায়। এই হলো ধাতু এবং অধাতুর ব্যবহার। তো আপনাদের জন্য ধাতু এবং অধাতু পাঠ থেকে আজকের জন্য এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।